নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। দেখো, গতকালকে আমরা একটা সেট শুরু করেছিলাম এবং সেই সেটে দুটো অঙ্ক করার পর বিশেষ কারণে আমাকে ছেড়ে যেতে হয়েছিল, যার ফলে সেই সেটটা ইনকমপ্লিট রয়ে গেছে। তো আজকে আমরা সেই ইনকমপ্লিট সেটটা কমপ্লিট করব। মানে গতকালকে যে প্রশ্নগুলো আমরা করতে পারিনি সেগুলো আজকে আমরা এখন কমপ্লিট করব। তো গতকালকে দুটো অঙ্ক করে আমি ছেড়ে দিয়েছিলাম। সেই দুটো অঙ্কর প্রথম অঙ্কটা কি ছিল, যে 6 দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি তুমি বের করো। তো এই টাইপের যে দুটো অঙ্ক আমরা করেছিলাম, আশা করছি আমি তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবং এই টাইপের যদি প্রশ্ন আসে পরীক্ষায়, বা এই টাইপের প্রশ্ন যদি তুমি কখনো দেখো, তাহলে তোমরা সেগুলো খুব সহজেই করতে পারবে। তো চলো আমরা এই সেটটার পরবর্তী প্রশ্নটা কি আছে সেটা এবার দেখি। দেখো, পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমার 2, 1, 4 এবং 5 রাশি নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো। দেখো, ক্ষুদ্রতম সংখ্যা আবার তোমাকে কখনো দিতে পারে বৃহত্তম সংখ্যা। এখানে কি আছে দেখো, জওহর নবোদয় বিদ্যালয়ের পরীক্ষা 1997 সালে প্রশ্নটা এসেছিল। তো তুমি মনে রাখবে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার উপর প্রশ্ন পরীক্ষায় আসার চান্স কিন্তু 99%। কারণ তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলোকে একটু দেখো, যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল অঙ্কের, সেখানে দেখবে প্রত্যেক বছর এই সংখ্যা গঠনের উপর কিন্তু অঙ্ক একটা অথবা দুটো, কোনো কোনো সালে একটা, কোনো কোনো সালে আবার দুটো করে প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছে। তাই তোমাকে কিন্তু এই সংখ্যা গঠনের উপর অঙ্কগুলো খুব ভালো করে করতে হবে, এবং সেগুলো যেন তোমরা দেখা মাত্রই সহজ সরল এবং নির্ভুল ভাবে করতে পারো, সেটাও শিখে রাখতে হবে। তো চলো এটা কি করে করব। দেখো, ক্ষুদ্রতম সংখ্যা বলো আর বৃহত্তম সংখ্যায় বলো, তোমরা তৈরি করতে পারো। যে যেভাবে পারো তোমরা ঠিক সেইভাবেই করবে। আমরা কিভাবে করতে পারি আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে এইভাবেও তোমরা করতে পারো। দেখো কি করে তৈরি করতে হয় সংখ্যা। তোমরা প্রথমে কি করবে, বৃহত্তম বলুক ক্ষুদ্রতম বলুক, এবং সেটা যত অঙ্কেরই বলুক, সেটা 2 অঙ্কের বলুক, 3 অঙ্কের বলুক, 4 অঙ্কের বলুক আর 10 অঙ্কের বলুক, তুমি প্রথমে অঙ্ক যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নাও। তোমরা প্রথম প্রথম এভাবে করবে। যখন তোমাদের প্র্যাকটিস মানে হ্যাবিট হয়ে যাবে, তোমরা দেখা মাত্র করতে পারছো, তখন আর তোমাদের লেখার দরকার নেই, তোমরা তখন মুখে মুখেই করবে। প্রথম প্রথম কিভাবে করবো দেখো, অঙ্ক যেগুলো থাকবে সেগুলো তুমি আগে লিখে নাও। 2 আছে, 1 আছে, 4 আছে, 5 আছে। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় কিন্তু তোমাকে একটু সমস্যায় ফেলতে পারে জিরোটা। যদি তোমার দেখো অঙ্কের মধ্যে জিরো আছে এবং তোমাকে ক্ষুদ্রতম তৈরি করতে বলেছে, তাহলে তুমি মনে রাখবে সবসময় জিরোটা দ্বিতীয় স্থানে বসবে। জিরোটা সবসময় কিন্তু দ্বিতীয় স্থানে বসবে, তারপরে তুমি 1 থেকে শুরু করবে। দ্বিতীয় স্থানে জিরোর স্থান হচ্ছে সবসময় দ্বিতীয়, দ্বিতীয় স্থানে কিন্তু জিরো বসে। এখানে দেখতে পাচ্ছি অঙ্কগুলোর মধ্যে জিরো নেই, তাহলে তোমার কোনো ঝামেলা নেই। তুমি কি করবে, 1 থেকে শুরু করবে। যদি তুমি দেখতে অঙ্কগুলোর মধ্যে কোনো একটা অঙ্ক জিরো আছে, মনে করো 2, 0, 3, 5, আর বলেছে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে তুমি কি করবে, তুমি প্রথমে 4 অঙ্ক বলেছে, তাহলে 4টা দাগ দিয়ে দাও। 2, 3, 4, 4টা দাগ দিলাম। এবার 4টা যে দাগ দিলাম তার দ্বিতীয় স্থানে সবসময় সবসময় ফিক্সড জিরোর স্থান হচ্ছে দ্বিতীয়, এটা ফিক্সড। এটা সবসময় মাথায় রাখবে, জিরোকে আমি দ্বিতীয় স্থানেই বসাবো। তাহলে জিরোকে প্রথমে দ্বিতীয় স্থানে বসিয়ে দাও। বসিয়ে দিলাম। এবার তুমি কি করবে, ছোট থেকে শুরু করো, মানে 1 থেকে শুরু করো। তুমি কি করবে দেখো কিভাবে করবে। তুমি 1 থেকে পড়া শুরু করবে, এই ঘরগুলোকে পূরণ করবে। তুমি বলবে 1, আর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোতে দেখবে সেটা আছে কি নেই। 1 দেখতে পাচ্ছি না। 2 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, তাহলে 2 প্রথম থেকে শুরু করো 2। তারপর 3 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, লিখে দাও 3। 4 দেখতে পাচ্ছি না, লিখবো না। 5 হ্যাঁ দেখতে পাচ্ছি, লিখে দিলাম। আমার দেখো 4টা ঘর পূরণ হয়েছে, আর পড়ার দরকার নেই। তোমাকে এইভাবে কিন্তু পর পর খুঁজতে হবে না, তোমার মাথা বেশি কিন্তু ঘামাতে হবে না। কিভাবে করব, তাহলে এটা জিরো নেই, তার মানে আমার কোনো ঝামেলা নেই, আমি 1 থেকে শুরু করব। তোমার মাথায় শুধু এই দুটো জিনিস মনে রাখবে, জিরো যদি থাকে তাহলে প্রথমে জিরোকে আমরা দ্বিতীয় স্থানে বসাবো, তারপরে 1 থেকে করা শুরু করব।
আর যদি তোমাদের 0 না থাকে তাহলে তো তোমাদের কোনো ঝামেলা নেই, তোমরা সরাসরি 1 থেকে শুরু করবে। কি করে করবে দেখো, 1 আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি 1 আছে, 2 দেখতে পাচ্ছি আছে, 2 এর পর 3 দেখতে পাচ্ছি, 3 এর পর 4 দেখতে পাচ্ছি, 4 এর পর 5 দেখতে পাচ্ছি, 5 এর পর আর তো নেই, 4টা অঙ্ক হয়ে গেছে। তাহলে দেখো আমার সংখ্যাটা হলো কি 1 2 4 5। তাহলে 1245 অপশনের কোথায় আছে? দেখো 1 2 3 নম্বরে 1245, সঠিক উত্তর হলো 1245 এটা। আশা করছি তোমরা তো প্রত্যেকে আমার অনেক আগে করে দিয়েছো, আমি তবুও যেহেতু সেটগুলো কেবল আমরা শুরু করছি প্রথমের দিকে, সেই জন্য একটু ধীরে ধীরে বেসিক গুলোকে বুঝে বুঝে করার চেষ্টা করব, এবং পরবর্তীতে তো আমরা স্পিড বাড়াবোই। তো চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। দেখো 3 নম্বর প্রশ্নটা তো বলেছে 14 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বের করো। এটা আমরা এর আগের দিনই করে দিয়েছিলাম, দুটো অঙ্ক করেছিলাম একই টাইপের। তো সেই প্রশ্নটা আমরা আজকে কিন্তু স্কিপ করে যাব। আশা করছি এই প্রশ্নটা তোমরা কিন্তু এখন ফটাফট করতে পারবে। কত হবে? তাহলে নেক্সট কোশ্চেন দেখো, কত নাম্বার 4। দেখো বলেছে নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 5 দ্বারা বিভাজ্য নয় বলেছে, তাহলে তোমাকে আগে জানতে হবে 5 দ্বারা কোনগুলোকে বিভাজ্য হয়। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এর আগের দিন যে বিভাজ্য মানে ভাগ, তার মানে কোন সংখ্যাগুলো 5 দ্বারা ভাগ করা যাবে। তুমি যদি এটা জেনে যাও তাহলে তুমি সঙ্গে সঙ্গে মানে সহজেই বলতে পারবে কোন সংখ্যাগুলো 5 দ্বারা ভাগ হবে না। তাহলে 5 দ্বারা কোন সংখ্যাগুলো ভাগ হবে, তাহলে তোমাকে 4টা সংখ্যায় ভাগ করে করে দেখতে হবে। আমরা কি বলেছিলাম, আমাদের তো অত সময় নেই যে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করব। তাহলে আমরা কি করব, তাহলে আমরা বলেছিলাম বিভাজ্যতার রুলস বা বিভাজ্যতার নিয়মগুলো আমরা ভালো করে পড়ে রাখবো। তাহলে আমরা 6-এর বিভাজ্যতা, 7-এর বিভাজ্যতা, 8-এর বিভাজ্যতা, যে কোনো সংখ্যার বিভাজ্যতা দিতে পারে। আমাকে প্রত্যেকটা সংখ্যার বিভাজ্যতা তোমাকে জেনে রাখতে হবে। তাহলে আজকে আমরা এখানে জেনে নিই 5 দ্বারা কোনগুলোকে বিভাজ্য হয়, মানে 5 দ্বারা কোনগুলোকে ভাগ করা যায়। দেখো 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, তোমরা মনে রাখবে যে সংখ্যাগুলোর শেষে, যে সংখ্যাগুলোর শেষে যে সংখ্যাগুলির শেষে 5 অথবা 0, 5 অথবা 0 থাকে, যে সংখ্যাগুলির শেষে 5 অথবা 0 থাকে, অথবা তোমরা এইভাবে মনে রাখো যে সংখ্যাগুলির এককের বা ওয়ান্স প্লেস, যে সংখ্যাগুলি বা যে নাম্বারের এককের অঙ্ক বা ওয়ান্স প্লেসে কি থাকে, 0 আর 5, 0 থাকতে পারে অথবা 5 থাকতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে সেই সংখ্যাটা আমরা ভাগ না করেই বলতে পারবো সেটা 5 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবিলিটি হবে। 5 দ্বারা ডিভিজিবিলিটি কোনগুলো হবে তুমি কি করে বুঝবে? দেখো 5 দ্বারা ডিভিজিবিলিটি হবে সেই সমস্ত নাম্বার যে নাম্বারগুলোর লাস্ট ডিজিট বা শেষ অঙ্কটি 0 অথবা 5 হবে, মানে 0 অথবা 5 হবে, তাহলে সেই অঙ্কগুলো কি হবে, 5 দ্বারা বিভাজ্য হবে বা 5 দ্বারা ডিভিজিবল করা যাবে। তাহলে দেখো কোনটা হবে, মানে ডিভাইডেড করা যাবে। তাহলে আমার যে অপশনে অঙ্কগুলো আছে দেখো 120, এর লাস্টে কি আছে, 0 আছে। তাহলে 0 যেহেতু আছে সেহেতু আমরা বলতে পারবো এটা 5 দ্বারা ডিভিজিবল হবে, মানে লাস্ট অঙ্কটা 0 আছে। আমরা কি বলেছিলাম, লাস্ট অঙ্ক 0 থাকতে পারে অথবা 5 থাকতে পারে, যে কোনো একটা 0 আর 5 যে কোনো একটা থাকবে, তাহলে সেটা বলবো সেই সংখ্যাটা 5 দ্বারা ডিভিজিবল, মানে 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 127, এর লাস্টে 7 আছে, তাহলে এটা তো 5 দ্বারা ভাগ করা যাবে না, 7 আছে 7। এবার 145 লাস্টে 5 আছে, এবারে 5 আছে, তাহলে এটা ভাগ করা যাবে। 150 লাস্টে 0 আছে, তাহলে এটাও ভাগ করা যাবে। তাহলে দেখো
আমার 120 ভাগ করা যাচ্ছে, 145 ভাগ করা যাচ্ছে, 150 মানে 150 ভাগ করা যাচ্ছে। ভাগ করা মানে ডিভাইডেড করা যাচ্ছে না, কোনটা ডিভাইডেড বা ভাগ করা যাচ্ছে না 127, কারণ লাস্টে 7 আছে। আমরা কি দেখেছি, শুধুমাত্র 0 আর 5 থাকতে হবে, বাকি যে কোনো নাম্বার থাকলে সেটা কিন্তু ভাগ করা যাবে না বা ডিভাইডেড করা যাবে না। তাহলে অ্যান্সার হলো 127, মানে অপশন নাম্বার 2। তাহলে আশা করছি বুঝেছো। তাহলে নেক্সট অঙ্ক চলো। নেক্সট কি আছে দেখো, 5 নাম্বার বলেছে। 5 নাম্বার কি বলেছে, যে 9482 রাশি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করো। এই যে দেখো আবার চলে এসেছে বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যা, এটা কিন্তু 2000 সালে এসেছে। কি বলেছে, আগে তুমি কি করবে, অঙ্কগুলো লিখে নেবে। 9482, আমি কি বলেছি, ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমে প্রথমে ক্ষুদ্রতম লিখো। কি করবে, ক্ষুদ্রতম কি লিখবে বলো, ক্ষুদ্রতম শুরু কোথা থেকে, দেখো আগে 0 আছে কিনা। তুমি দেখতে পাচ্ছ এখানে 0 নেই, 0 নেই মানে তোমার কোনো ঝামেলা নেই, তুমি 1 থেকে শুরু করো। দেখো 1 দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি না স্যার। 2 দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, লিখে দাও। 3 দেখতে পাচ্ছি না, 4 দেখতে পাচ্ছি, লিখে দাও। 5 দেখতে পাচ্ছি না, 6 দেখতে পাচ্ছি না, 7 দেখতে পাচ্ছি না, 8 দেখতে পাচ্ছি, লিখে দাও। 8 এর পর 9 দেখতে পাচ্ছি, হ্যাঁ লিখে দাও। হয়ে গেল ক্ষুদ্রতম। এবার বলছে বৃহত্তম। বৃহত্তম কি লিখবো, দেখো ক্ষুদ্রতম তুমি কি করবে, ফরওয়ার্ড কাউন্টিং, মানে 1 থেকে শুরু করবে যদি 0 না থাকে। আর 0 থাকলে কি করবে, জিরোটাকে দ্বিতীয় স্থান মানে সেকেন্ড পজিশনে বসিয়ে দেবে, তারপরে তুমি 1 থেকে গোনা শুরু করবে। এই হলো ক্ষুদ্রতম মানে স্মলেস্ট নাম্বার, ক্ষুদ্রতম বা স্মলেস্ট। স্মলেস্ট আর বৃহত্তম বা গ্রেটেস্ট। স্মলেস্ট এবং গ্রেটেস্ট মানে ক্ষুদ্রতম এবং বৃহত্তম। ক্ষুদ্রতম তো বুঝে গেলে, এবার বৃহত্তম কি করবে জানো, বৃহত্তম তুমি ব্যাক কাউন্টিং করবে। 1 ডিজিট মানে 1 অঙ্কের যে সংখ্যাগুলো আছে তাদের ব্যাক কাউন্টিং। তাহলে 1 ডিজিট নাম্বার কোথা থেকে শেষ হয়েছে, 9 এর পর শেষ হয়ে গেছে, 9 থেকে শেষ হয়ে গেছে, 9ই লাস্ট। 9 এর পর তো 10 মানে ওটা 2 ডিজিট মানে দুটো করে অঙ্ক আছে সেখানে, মানে সেটা 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমার শেষ হচ্ছে 9 এ। তাহলে তুমি 9 থেকে ব্যাক কাউন্টিং মানে উল্টো দিকে গোনা শুরু করো। তাহলে কি করে গুনবে, তুমি খালি গুনবে আর দেখবে সেটা আছে কিনা। দেখো 9 দেখতে পাচ্ছ, 9 থেকে শুরু, বৃহত্তম বলেছে মানে গ্রেটেস্ট বলেছে। 9 আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, লিখে দাও, যেটা দেখতে পাবে সেটাই লিখে দেবে। 9 এর পর 8 আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, লিখে দাও। 8 এর পর 7 দেখতে পাচ্ছি না, 7 এর পর 6 দেখতে পাচ্ছি না, 6 এর পর 5 দেখতে পাচ্ছি না, 5 এর পর 4 দেখতে পাচ্ছি, হ্যাঁ 4 দেখতে পাচ্ছি, লিখে দাও। 4 এর পর 3 দেখতে পাচ্ছি না, 3 এর পর 2 দেখতে পাচ্ছি, লিখে দাও। 2 এর পর 1 দেখতে পাচ্ছি না, 0 দেখতে পাচ্ছি না, যেটা দেখতে পাবে না সেটা লিখবে না। তাহলে আমার হয়ে গেল কিন্তু বৃহত্তম বা গ্রেটেস্ট নাম্বার, ক্ষুদ্রতম বা স্মলেস্ট নাম্বার। তাহলে বুঝতে পারলে কিভাবে বৃহত্তম বা ক্ষুদ্রতম মানে স্মলেস্ট এবং গ্রেটেস্ট নাম্বার বের করতে হয় সেটা। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, মানে উত্তর কোনটা হবে, অপশনে কোথায় আছেন, 98422489। তাহলে 98422489 এক নম্বরই তো দেখতে পাচ্ছি, তাহলে এটাই হলো সঠিক উত্তর। এগুলো সব ভুল, এগুলো সব ভুল, সব ভুল, সব রং। আমার সঠিক মানে কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার 1। আশা করছি তোমরা বুঝতে পারছো প্রশ্নগুলো এবং ক্লাসটা তোমাদের ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তারপরে ক্লাসটা শুরু করো। তো চলো আমাদের নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন কি আছে দেখো, কোশ্চিন নাম্বার 6 বলেছে 50 লাখ 50 লাখ, 50 লাখ 5,000, 50 কে সংখ্যায় লিখলে কি হবে, 50 লক্ষ, 50 লক্ষ 5,000, 50 কে সংখ্যায় লিখলে কি হবে, মানে বলছে 50 লাখ 5,050 ইন নিউমেরালস। নিউমেরালস মানে নাম্বারে তোমাকে লিখতে হবে। দেখো যে কোনো ওয়ার্ড ফরম্যাটে যদি থাকে সেটাকে তুমি নাম্বারে বা নিউমেরালসে কি করে লিখবে, মানে তোমার কথায় লেখা আছে সেটাকে সংখ্যায় লিখতে হবে কি করে। তুমি প্রথমে, আমরা ইন্ডিয়ান নাম্বার সিস্টেম, ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম পড়েছিলাম, সেখানে পড়েছিলাম নাম্বারকে কি করে রিপ্রেজেন্ট করা হয়। আমরা কি করে রিপ্রেজেন্ট করি, দেখো প্রথমে লিখি একক মানে ওয়ান্স প্লেস, তারপর লিখি দশক, তার মানে কি এটা টেন্স প্লেস, তারপর লিখি শতক, এটা কি প্লেস 100 প্লেস, তারপর লিখি হাজার মানে এটা কি 1000 প্লেস, তারপর লিখি আমরা একক, দশ, হাজার, অযুত, অযুত থেকে কি বলি আমরা
10,000, 10,000 প্লেস। তারপরে লক্ষ, আমরা কি বলি লক্ষ, এটা কি বলি লাখ। তারপর কি লিখি 10 লাখ, মানে নিযুত, আমরা বলি নিযুত, এটাকে বলি 10 লাখ। তারপরে আমরা করি কি করোড়, মানে কোটি, করোড়। এইভাবে আমরা কি করি প্লেস গুলোকে বা ঘরগুলোকে আগে লিখে দিই। তারপরে সেই ঘরের মধ্যে কি করে দিই, আমরা সংখ্যাগুলো মানে যেটা কথায় লেখা আছে সেটাকে লিখে দিই। দেখো এখানে আমরা একটা জিনিস মনে রাখি কি, যে নিযুত মানে 10 লাখ আর লাখ এই দুটোকে আমরা কি বলি লক্ষের ঘর বলি বা লাখের। অযুত আর হাজার এই দুটোকে আমরা কিসের ঘর বলি, হাজারের ঘর বলি। আর এগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকে। তারপর কোটির ঘর আছে, আমরা তো কোটি এখানে নেই, আমরা যাচ্ছি না সেখানে। আমরা কি যাচ্ছি তাহলে, দেখো 50 লক্ষ, তাহলে 50 লক্ষ, তাহলে 50 লক্ষ লিখে দিলাম। 5,000, তাহলে হাজারের ঘরে 5 লিখে দিলাম। 50 লক্ষ এইভাবে লিখলাম কারণ 50-এর দুটো ডিজিট আছে, আর দুটো মিলে একটা হয় 50 লক্ষ। 5,000 শুধু বলেছে, তার জন্য শুধু 5 লিখলাম। তারপর শুধু বলেছে 50, 50 মানে কি এরকম 50, তার মানে 50-এর দুটো ডিজিট আছে, তাহলে 50-এর দুটো ডিজিট আছে। এবার স্যার বাকি যে ফাঁকা ঘরগুলো থেকে গেল সেগুলাতে কি করব, তুমি সেগুলাতে জিরো বসিয়ে দেবে। সবসময় কি করবে, যেগুলো ঘরে কিছু থাকবে না সেগুলো ঘরে তুমি জিরো বসিয়ে দেবে। তাহলে সংখ্যাটা কি হলো, দেখো তাহলে নাম্বারটা হলো 5005050। দেখো তো অপশনে কোথায় আছে এই নাম্বার বা সংখ্যাটা, 500505050 5005050 এই যে দেখো 2 নম্বরে আছে 500। তার মানে সঠিক উত্তর হলো কিন্তু অপশন নাম্বার 2। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। দেখো 7 নম্বর কোশ্চেন বলেছে 46,890 সংখ্যায় 4-এর স্থানিক মূল্য ও অভিহিত মূল্যের মধ্যে পার্থক্য কত। দেখো এই সংখ্যাটাতে মানে 46,890 সংখ্যাটার মধ্যে 4-এর স্থানিক মূল্য এবং অভিহিত মূল্যের মধ্যে পার্থক্য কত। কি বলছে, দা ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 4 ইন দ্য নাম্বার এত। দেখো বাংলার থেকে কিন্তু ইংলিশে ভালো বোঝা যাচ্ছে। আমাকে কি বলেছে, ডিফারেন্স বের করতে বলেছে। কার ডিফারেন্স বের করতে বলেছে, দ্য প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু। প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু, আমরা প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু মানে কি জানি, প্লেস ভ্যালু মানে স্থানীয় মান, ফেস ভ্যালু মানে প্রকৃত মান। তাহলে তোমাকে কি করতে বলেছে, তোমাকে স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য মানে বিয়োগ ফল করতে বলেছে। পার্থক্য মানে আমরা কি জানি, পার্থক্য মানে আমরা বিয়োগ জানি। তাহলে কি করবে, স্থানীয় মান এবং প্রকৃত মানের বিয়োগ করবে। কার স্থানীয় মান, তোমাকে বলে দিয়েছে দেখো 4 এর স্থানীয় মান, এই যে তোমাকে বলে দিয়েছে 4 এর স্থানীয় মান। এই 4 এর স্থানীয় মানের পার্থক্য করতে বলেছে কার সঙ্গে, প্রকৃত মানের সঙ্গে। মানে 4 এর প্রথমে তুমি স্থানীয় মান বের করবে, তারপরে তুমি প্রকৃত মান বের করবে, তারপরে স্থানীয় মান এবং প্রকৃত মান এই দুটোকে কি করবে, এই দুটোকে মাইনাস করে দেবে, মানে বিয়োগ করবে, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। তা দেখো ইংলিশ ওয়ার্ড গুলো একটু বেশি ইজি। দেখো বাংলাতে স্থানীয় মানকে এখানে কি বলেছে, স্থানিক মূল্য, আর প্রকৃত মানকে কি বলেছে দেখো অভিহিত মূল্য। এই দুটো ভাষাও তোমাকে জেনে রাখতে হবে। দেখা হলো পরীক্ষায় এই ভাষা দিয়ে প্রশ্ন দিল, তাহলে তখন তুমি কি বলছো, স্যার আমি তো স্থানীয় মান পড়েছি, স্থানিক মূল্য তো পড়ি নাই। আমি তো স্যার প্রকৃত মান পড়েছি, কিন্তু প্রকৃত জায়গায় অভিহিত মূল্য তো আমরা পড়ি নাই। তাহলে তোমাকে কিন্তু এই দুটো ভাষাও মনে রাখতে হবে, যে স্থানীয় মানের বদলে কিন্তু স্থানিক মূল্যও দেওয়া থাকতে পারে, আর প্রকৃত মানের বদলে কিন্তু অভিহিত মূল্য দেওয়া থাকতে পারে। দুটো একই ভাষা। ইংলিশ ওয়ার্ডটা বেশি ইজি। ইংলিশ ওয়ার্ড বলেছে কি, দা ফাইন্ড দ্য ডিফারেন্স, কার কার ডিফারেন্স বের করতে বলেছে, দ্য প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু অফ 4 ইন দ্য নাম্বার, এই নাম্বারের মধ্যে। তাহলে প্রথমে নাম্বারটা লিখে নাও, তাহলে 4, 6, 8, 9, 0। তোমাকে কিন্তু প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে, সেই জন্য এই প্রশ্নটা কিন্তু 2বার 3বার 4বার করে তোমাদেরকে পড়াচ্ছি। প্রশ্নটা যদি বুঝে যাও, আর প্রশ্নের টাইপটা যদি তুমি একবার ধরে ফেলতে পারো, যে কি টাইপের প্রশ্নগুলো আসলে কিভাবে আমি সমাধান করব, তাহলে কিন্তু তোমার কাছে অঙ্ক করা আর কিন্তু কঠিন হবে না। তোমার অঙ্ক খুব সহজ লাগবে এবং অঙ্ক তুমি ফাস্ট দ্রুত করে ফেলতে পারবে। তো চলো দেখো কিভাবে হচ্ছে। স্থানীয় মান কি করে বের করতে হয়। দেখো স্থানীয় মান বের করার দুটো প্রসেস আছে। দুটো প্রসেসে তোমাকে একটা মনে রাখতে হবে, যে কোন প্লেসে কতগুলো জিরো বসে
তুমি যদি সেটা মনে রাখতে পারছো না, তাহলে তুমি সরাসরি এই প্রশ্ন মানে সংখ্যাটা থেকে দেখে দেখেও লিখতে পারো। কিভাবে? চলো আমরা সংখ্যাটা থেকে দেখে দেখে কি করে লিখতে হয় সেটাই আমরা শিখে নিই। আমাকে কার স্থানীয় মান বের করতে বলেছে? 4 এর। যার স্থানীয় মান তোমাকে বের করতে বলবে, তুমি দেখবে প্রথমে সেই সংখ্যাটা কোথায় আছে। তোমাকে 4 এর স্থানীয় মান বের করতে বলেছে, তাহলে 4টা কোথায় আছে? এই যে 4টা এখানে আছে, তুমি 4টাকে প্রথমে গোল করে দাও। তুমি যখনই দেখবে যার স্থানীয় মান বের করবে তাকে গোল করে দিলে, এবং গোল করে দেওয়ার পর তুমি কি করবে, সেইটাকে নিচে লিখবে এইভাবে। তাহলে 4 এর স্থানীয় মান বের করতে বলেছে, তাই আমি 4টাকে গোল করেছি এবং 4টা লিখেছি। এবার তোমার কাজ হচ্ছে যার স্থানীয় মান বের করতে হবে সেটাকে তুমি গোল করেইছি। এবার এই যে গোল করেছি, এর পরে তোমাকে দেখতে হবে কতগুলো আর ঘর আছে বা কতগুলো আর প্লেস আছে। দেখো কতগুলো প্লেস আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে এই যে যার স্থানীয় মান বের করছি তারপরে আরো 4টা প্লেস মানে 4 প্লেস আছে। তাহলে তুমি মনে রাখবে যতগুলো প্লেস থাকবে ততগুলো জিরো বসাতে হবে। যতগুলো প্লেস ততগুলো জিরো, মানে যতগুলো অঙ্ক বা যতগুলো ডিজিট থাকবে পরে ততগুলো জিরো বসাতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে 4টা প্লেস বা 4টা ডিজিট বা 4টা ঘর আছে, তাই তোমার এখানে 4টা জিরো বসিয়ে দিতে হবে। 2, 3, 4টা বসিয়ে দিলাম। এটাই হয়ে গেল স্থানীয় মান। এটা কি হলো? স্থানীয় মান বা প্লেস ভ্যালু। এটা হলো প্লেস ভ্যালু। এবার আমাকে বলেছে ফেস ভ্যালু। ফেস মানে কি? এই যে আমাদের মুখ, আমার মুখটা তুমি দেখতে পাচ্ছ, আমার মুখটা তুমি এখন ভিডিওতে দেখছো। এবার কোনো কারণে কোনো দিন যদি তোমাদের জায়গায় গিয়ে আমাকে সরাসরি কোনো বাজারে দেখো, আমাকে কিন্তু চিনতে বলবে যে ওই যে স্যারটা দেখো, ওই স্যারটার কিন্তু ইউটিউবে ক্লাস করেছিলাম। কি করে বুঝলে? আমার মুখটা দেখে বুঝলে। মানে আমার ফেসটা কিন্তু আজকে এখানে আছি বলে একরকম, আমি যদি এখন মার্কেটে চলে যাই তোমাদের, সেখানে আরেক রকম হবে, এমনটা নয়। আমরা প্রত্যেকটা লোককে চিনি কিন্তু এই মুখটা দেখেই। কারণ মুখ তো পরিবর্তন হয় না, যে আজকে এরকম মুখ হয়ে আছে কালকে ওরকম হয়ে যাবে, এমন হবে না। তাহলে কি হয়, মুখটা সবসময় একই থাকে। তার মানে মুখ মানেই তো ফেস, মুখ মানেই ফেস, আর ফেস মানেই প্রকৃত। তাহলে ফেস ভ্যালু আর প্রকৃত মান অথবা অভিহিত মূল্য তিনটে একই জিনিস। তাহলে ফেস যদি চেঞ্জ না হয়, যার ফেস সেটাই হবে। তাহলে কার ফেস বের করবো, মানে কার ফেস ভ্যালু বা কার প্রকৃত মান? 4 এর প্রকৃত মান। তাহলে 4 এর প্রকৃত মান তো 4ই হবে। তাহলে 4 এর প্রকৃত মান 4ই হবে। তাহলে এটা হলো প্রকৃত মান বা ফেস ভ্যালু। তো বেরিয়ে গেল। এবার কি করব, এই দুটোকে ডিফারেন্স মানে পার্থক্য মানে বিয়োগ করতে হবে। তাহলে এটা একটাই অঙ্ক আছে, তাহলে এককের ঘরে বসে যাবে। তাহলে এবার বিয়োগ করো। 4 থেকে এটা কত ধরতে হয়? আমরা 10 ধরে নিই, তাহলে 6 হয়। তাহলে এটা কত হবে? 1 চলে আসবে, 9 হয়ে গেল। 1 চলে আসবে, 9 হয়ে গেল। 1 চলে আসবে, 9 হয়ে গেল। 1 চলে আসবে, 3 হয়ে যাবে। তাহলে কত হলো? 39,996। তাহলে দেখো 39,996টা অপশনে কোথায় আছে? দেখো 4 আছে, হবে না। এটা তো হবে না, এটা হবে না। 39,996, তাহলে অপশন নাম্বার 3 এটা হবে না। 39,969। দেখো কিভাবে ঘুরিয়ে দিয়েছে, কিভাবে তোমাকে কনফিউশন করেছে। দেখো 40,000ও আছে, 4ও আছে। কনফিউশন উত্তরগুলো কিন্তু তোমার থাকবে অপশনে, তার মধ্যে থেকে সঠিক উত্তর তোমাকে বেছে নিতে হবে। 39,996 হলো সঠিক উত্তর, অপশন নাম্বার 3। তাহলে চলো এবার পরের প্রশ্ন কি আছে দেখি। দেখো পরের প্রশ্ন বলেছে 10,170 এবং 8,369 এই দুটির মধ্যে পার্থক্য, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস। একদম ইজি। এটাও কি আমাকে করে দিতে হবে? বলো তোমরা, এটাও আমাকে করতে হবে? না, এটা তোমরা করবে প্রত্যেকে, এবং হোমওয়ার্ক থাকলো এটা তোমরা জানাবে যে স্যার এটার উত্তর তোমার এত বেরিয়েছে, মানে অপশন নাম্বার কত। তাহলে এটা তোমার কিন্তু হোমওয়ার্ক থাকলে, কারণ দুটো নাম্বারের ডিফারেন্স মানে পার্থক্য মানে বিয়োগ করতে হবে। বড় নাম্বারটা থেকে ছোট নাম্বারটা, স্মলেস্ট নাম্বার থেকে গ্রেটেস্ট নাম্বার, না গ্রেটেস্ট নাম্বার থেকে স্মলেস্ট নাম্বার, এটা তো আমরা জানি। যে কোনো নাম্বারের ডিফারেন্স বা বিয়োগ করতে গেলে আমাকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মানে গ্রেটেস্ট নাম্বার থেকে স্মলেস্ট নাম্বার কি করতে হয়? বিয়োগ করতে হয়, সাবট্রাকশন করতে হয়। সেই সাবট্রাকশন বা বিয়োগটা তোমরা করবে, করে কিন্তু অ্যান্সারটা আমাকে বলবে। তাহলে আমরা চলে যাবো 9 নাম্বার কোশ্চেন। দেখো সহজ, একদম যেটা সহজ পাতি কোশ্চেন, একদম পাতি। সেই পাতিগুলোকে তো তোমাদের একটু চেষ্টা করতেই হবে, বলো। তা না ছাড়া তো ভিডিওটা একদম
লম্বা হয়ে যাবে, তখন তো আমার বলেছে এত বড় ভিডিও দেখবো, সেটাও মানে একটা সমস্যা হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি বলে 4 অঙ্কের সর্বমোট সংখ্যা কতগুলি আছে। এখানে আমাকে কি বলছে প্রশ্নটা ভালো করে বলো, 4 অঙ্কের সর্বমোট সংখ্যা কতগুলি আছে, মানে আমরা যে 4টা করে অঙ্ক নিলে যে সংখ্যাগুলো পাই সেগুলো মোট কতগুলো আছে। 9,999টা, এটাই তো বেশিরভাগ, মানে বেশিরভাগ ছাত্ররা এটাতেই দাগ দিবে এবং সেটা ভুল হয়ে যাবে। আমাকে প্রশ্ন কিন্তু বলেনি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এটা কিন্তু বলেনি। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, ওই জন্য প্রশ্ন যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু অঙ্ক করা তোমার কাছে সহজ হয়ে যাবে। বলেছে 4 অঙ্কের সর্বমোট কতগুলি সংখ্যা আছে, মানে 4টা করে অঙ্ক নিলে যে সংখ্যাগুলো তৈরি হয় সেগুলো মোট কতগুলো আছে। তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে, এটা কিন্তু নয় উত্তর। তাহলে উত্তর কি করে করব দেখো। তো এটা দেখার জন্য তোমাকে একটু বেসিকটা বুঝতে হবে। বেসিকটা কি দেখো, মনে করো 10 টু 20 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে গো? বলতে পারবে 10 থেকে 20-র মধ্যে কতগুলো সংখ্যা আছে? দেখো আমি যদি এটা ভেঙ্গে ভেঙ্গে করতে চাই তাহলে কিভাবে করব। তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, মানে 10 থেকে 20 পর্যন্ত পরপর লিখে দেবো, দেখবো কতগুলো সংখ্যা হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে দেখো তো এই 10 থেকে 20-র মধ্যে 10 টু 20-র মধ্যে কতগুলো আমরা সংখ্যা পেলাম? 11টা। মানে কটা সংখ্যা পেয়েছি? 11টা, মানে 11টা পেয়েছি, 11 নাম্বার পেয়েছি এখানে। তো দেখো এইভাবে কিন্তু তোমাকে কাউন্ট করতে হবে 4 অঙ্কের কতগুলো সংখ্যা আছে। তাহলে তোমাকে জানতে হবে 4 অঙ্কের সংখ্যা কোথা থেকে শুরু। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম কত নাম্বার হয়? 4 অঙ্কের ক্ষুদ্রতম 1 আর 3টা শূন্য। তাহলে এটাই হলো 4 অঙ্কের প্রথম সংখ্যা। এর আগের সংখ্যাটা কি হবে দেখো, 999। 999 পরে তো 1000 হয়, তাহলে হাজারই তো 4টা অঙ্ক আছে। 999 তো 3টা অঙ্ক আছে, মানে 3 ডিজিট আছে। হাজারে 4টা ডিজিট আছে, মানে 4টা অঙ্ক আছে। তাহলে 1000 থেকে শুরু হলো, শেষ হবে কোথায়? তারপরে হাজারের পর 1001, 1002, 1003, 1002, 1003, 1004, 1005, এভাবে চলতে থাকবে। কত দূর চলবে এইভাবে যেতে যেতে দেখো তোমার কি হবে, 9999 এখানে আসবে। এখানকার পর তারপরে কি হয়ে যাবে, তোমার দেখো 9999, তারপরে কি হয়ে যাবে বলো? 4টা শূন্য, মানে 10,000 হয়ে যাবে। তারপরে 10,000 থেকে শুরু হবে। যখনই 9,999টা হবে তার পরের সংখ্যা 10,000, মানে সেখানে দেখো 1, 2, 3, 4, 5 অঙ্ক হয়ে যাচ্ছে। তার মানে এই পর্যন্ত 4 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে এই পর্যন্ত, তার আগেরটা 3 অঙ্ক, তার পরেরটা 5 অঙ্ক। তাহলে আমাকে 1000 থেকে 9,999, 1000 থেকে 9,999 মধ্যে কতগুলো সংখ্যা আছে বের করতে হবে। কিভাবে বের করব দেখো, আমরা যেমন 10 থেকে 20-র মধ্যে বের করেছি, 10, 11, 12, 13 লিখে লিখে নিয়েছি। তাহলে তোমাকে এখন কি করতে হবে, 1000 থেকে 9,999 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা লিখতে হবে পর পর। এবার যদি লিখো এইভাবে তাহলে দেখবে তোমার খাতার পর খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাচ্ছে, তোমার কিন্তু লিখা শেষ হচ্ছে না। সেইভাবে যদি লিখতে থাকো তোমার অ্যান্সারটা বেরোবে, কিন্তু কতক্ষণে তুমি বের করতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য আমরা কি এইভাবে করব বলো? এইভাবে করবো, এইভাবে করলে তো অঙ্ক হবে, তুমি বুঝে গেছো কিভাবে করতে হবে পরপর লিখে, কিন্তু আমরা তো এইভাবে অঙ্ক করব না। তাহলে দেখো আমরা এগুলোকে খুব সহজে, খুব ইজি মেথডে দেখা মাত্র এক চুটকিতে কি করে বের করতে পারি সেটা একটু দেখে নেব। দেখো আমার এখানে বেরিয়েছে কটা, 11টা, মানে 11টা। তো এটা কি করে বেরোলো দেখো, আমি যদি একটু একটু ডিপলি চিন্তা করি, দেখো এখানে প্রথম সংখ্যাটা আছে 10, প্রথম সংখ্যা, ফার্স্ট নাম্বার 10, মানে প্রথম সংখ্যা। এখানে আছে শেষ সংখ্যা, শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা মানে লাস্ট সংখ্যা কত? 20। তাহলে দেখো লাস্ট বা শেষ সংখ্যাটা হচ্ছে 20, আর প্রথম বা ফার্স্ট সংখ্যাটা হচ্ছে তোমার 10। তুমি কি করবে,
লাস্ট এবং ফার্স্ট এর দুটোকে বিয়োগ করো। দেখো লাস্ট 20, শেষ 10, 20 10 করলাম, কত হলো? 10 হলো। আমার অ্যান্সার বেরিয়েছিল কত? 11। তাহলে এর সঙ্গে আমি 1 যোগ করে দাও, তাহলে কত হয়ে গেল? 11। তার মানে তুমি এটা বুঝতে পারলে যে আমরা যদি শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা এই দুটো সংখ্যাকে যদি বিয়োগ করি এবং তার সঙ্গে যদি 1 যোগ করে দেই, তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই আমার উত্তর হয়। তাহলে আমরা কি করব? শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা, এটা করব, তার সঙ্গে যোগ 1 করব, মানে লাস্ট নাম্বার বিয়োগ ফার্স্ট নাম্বার প্লাস 1। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি, দেখো কি হচ্ছে। লাস্ট নাম্বার হচ্ছে কত? লাস্ট নাম্বার বা শেষ সংখ্যা কত হচ্ছে? 9999। প্রথম সংখ্যা কত হচ্ছে? প্রথম বা ফার্স্ট কত হচ্ছে? 1000। তাহলে আমরা এই দুটোকে কি করব? প্রথমে করো, ফর্মুলাতে ফেলো, শেষ মাইনাস প্রথম, সংক্ষেপে লিখছি, শেষ মাইনাস প্রথম প্লাস 1। তাহলে শেষ কত হলো? 9999 মাইনাস 1000 প্লাস 1। তো এই দুটো বিয়োগ করলে কত হয়? 8 হয়, বাকি সব একই থাকে। 8999 প্লাস 1, তাহলে 8999 প্লাস 1 করলে কত হয়? 9000। তাহলে আমার উত্তর হয়ে গেল 9000। আশা করছি তোমরা কিভাবে করলাম বুঝতে পেরেছো। কি করবে? যত অঙ্কটি সংখ্যা বলুক, তোমার যদি বলে, আমি একটু মুছে দিচ্ছি, দেখো তোমরা কিন্তু প্রত্যেকে নোট করতে থাকবে। শুধু দেখে গেলে কিন্তু কিছু শিখতে পারবে না। তুমি এখন দেখবে, বুঝতে পারবে, পরেক্ষণে ভুলে যাবে। যদি নোট করে দেখো, তাহলে সেই নোটটা দেখে তুমি পরে পড়তে পারবে। তাহলে দেখো আমরা কি করব, কি করলাম একটু দেখে নাও। প্রথম না, বুঝলি, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1। তার মানে শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা যোগ 1। এখানে তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও। তোমার সাপোজ বলেছে, আমি এটাকে মুছে দিচ্ছি, তোমার সাপোজ বলেছে 2 অঙ্কের কতগুলো সংখ্যা আছে, 2 অঙ্কের কতগুলি সংখ্যা আছে। তাহলে 2 অঙ্কের সংখ্যা কতগুলি আছে তোমাকে এটা শুধু মনে রাখতে হবে, 2 অঙ্কের সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে। দেখো 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে 10 থেকে আর শেষ হচ্ছে কোথা থেকে? 99-তে। কারণ 99 পরে 100 হয়, 100তে 3 অঙ্কের, আর 10-এর আগে 9 হয়, এটা 1 অঙ্কের। তাহলে শুরু হলো 10-এ, শেষ হলো 99। তাহলে তুমি বসাও 99 মাইনাস কত হচ্ছে বলো? 10, তার সঙ্গে যোগ করছি 1। তাহলে কত হয় দেখো? 99 থেকে 10 বাদ দিলে 89 যোগ 1 হয়ে যায় তোমার 90। তাহলে আমার অ্যান্সার হলো 90। তাহলে 2 অঙ্কের মোট কটা সংখ্যা আছে? 90টা। তোমাকে যদি দেয় 3 অঙ্কের, দেখো আমি একটা অঙ্ক দিয়ে সবগুলো কনসেপ্ট তোমাকে বোঝানোর চেষ্টা করছি। 3 অঙ্কের কতগুলি সংখ্যা আছে? তাহলে 3 অঙ্কের সংখ্যা কত থেকে শুরু হচ্ছে? দেখো 3 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে 100 থেকে, শেষ হচ্ছে কোথায়? 999। কারণ তারপরে 1000 হয়ে যায়, তারপর একটা 1000 মানে 4 অঙ্ক হয়ে যায়, আর এর আগেরটা 99 মানে 2 অঙ্কের হয়ে যায়। তাহলে 100 থেকে শুরু হচ্ছে, 999 শেষ হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো 2 অঙ্কেরটা, তাহলে 999 বিয়োগ কত হচ্ছে? 100। এটা যোগ কত করব? 1। তাহলে 999 থেকে 100 বাদ দিলে কত হয়? 899 যোগ 1, তাহলে কত হয়? 900। 899 যোগ 1 900। তাহলে আমার সঠিক উত্তর হলো 900। এবার 4 অঙ্কের যদি বলে, তাহলে 4 অঙ্কের মানে 4টা 9 বিয়োগ 1, বিয়োগ কত করব? 4 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে 1 3টা 0 প্লাস 1। এটা করলে কি হয়? 8 9 9 9 যোগ কত হয়? এটা যোগ 1, তাহলে সমান কত হয়?
সমান 9,000 সমান 9,000। তাহলে কিভাবে করছি তুমি বুঝতে পারছো? এটা করানোর কারণ হচ্ছে, এটা করানোর কারণ তোমাকে আরো শর্টকাট আমি শেখাবো, মানে আরো সহজ ভাবে তোমাকে শেখাবো। তাহলে তুমি কি শিখলে? যে যে কোনো অঙ্কের মোট কতগুলি করে সংখ্যা আছে তোমাকে যদি সেটা করতে হয় তুমি কি করবে? তুমি কিন্তু প্রথমে কি করবে, সেই অঙ্কের মানে 4 অঙ্ক বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত সেটা বের করে নিবে, সেই দুটোর বিয়োগ করবে, তার সঙ্গে 1 যোগ করবে, হয়ে যাবে। তাহলে হয়ে গেলে অ্যান্সার গুলো কি বেরিয়েছে দেখো, 99 বেরিয়েছে, 900 বেরিয়েছে, 9,000 বেরিয়েছে। তার মানে যখন দুই অঙ্ক তখন কি বেরোচ্ছে? 90 বেরোচ্ছে। যখন 3 অঙ্ক তখন 900 বেরোচ্ছে। যখন 4 অঙ্ক তখন 9,000 বেরোচ্ছে। তুমি একটু লক্ষ্য করে দেখো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টা 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9। আচ্ছা, এই 90টা কিভাবে আসলো? আমরা তো দেখলাম। আমরা যদি আরেকটু অন্যভাবে ভাবি, দেখো এই 99টা এসেছে কিন্তু, এই 99টা এসেছে কিন্তু একটা 9 বাদ দিলে, দেখো 90। এই 900টা এসেছে কিন্তু এই 999 থেকে দুটো 9 বাদ দিলে 009। এই 9,000টা এসেছে কিন্তু 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেখান থেকে কিন্তু 3টা 9 বাদ দিলে, দেখো 0,009। তার মানে তুমি যদি এইভাবে মনে রাখো যে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা তার থেকে একটা কম, মানে 4 অঙ্কের বললে 3 অঙ্কের, 3 অঙ্ক বলে 2 অঙ্কের, যত অঙ্কের বলবে তত অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে তার আগের বৃহত্তম সংখ্যাটা বাদ দিলেই অ্যান্সার এসে যাবে। তাহলে তোমাকে কি বলে 4 অঙ্কের সর্বমোট, তাহলে 4 অঙ্কের হতে পারে, 5 অঙ্কের হতে পারে, 6 অঙ্কের, যত অঙ্কেরই সর্বমোট সংখ্যা তোমাকে বের করতে বলুক, তুমি কি করবে? সেই সংখ্যার বৃহত্তমটা লিখবে এবং তার আগের বৃহত্তমটার সঙ্গে ওর বিয়োগ করে দিবে, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। কিরকম ব্যাপারটা দেখো, তোমাকে যত অঙ্কেরই বৃহত্তম সংখ্যা মানে কতগুলো আছে, তোমাকে যত অঙ্কেরই বলুক, তোমাকে বললো 6 অঙ্কের সর্বমোট সংখ্যা কতগুলো আছে, 6 অঙ্কের সর্বমোট সংখ্যা কতগুলো আছে, তুমি কি করবে? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখবে। 6 অঙ্কের মানে 6টা 9 লিখে দিলে। এবার কি করবো? তার আগের বৃহত্তম সংখ্যা কত, তার মানে আগের 5 হবে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 লিখে দিলে, দুটো বিয়োগ করে দিলে অঙ্ক তোমার যেটা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। এটাই অ্যান্সার। তাহলে এটা আরো সহজ। আমরা দুটো মেথড এখানে জানলাম। 1 নাম্বার মেথড হচ্ছে কি, শেষ সংখ্যা এবং প্রথম সংখ্যা বিয়োগ করে দেবো, মানে যত অঙ্কের বলবে কতগুলো সংখ্যা আছে তত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম বিয়োগ করব, তার সঙ্গে 1 যোগ করব। 2 নম্বরটা কি শিখলাম? যত অঙ্কের মোট সংখ্যা বের করতে বলবে তত অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে তার আগের বৃহত্তম সংখ্যাটা বিয়োগ করে দিব, তাহলে উত্তর হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যেও। তাহলে চলো নেক্সট অঙ্ক কি আছে দেখি। এটা বুঝতে পেরেছো? যদি বুঝতে নাও পারো তবুও কমেন্ট করে জানাবে। নেক্সট অঙ্ক কি এসেছে, আমরা এখন একটু স্পিডে যাব। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম, এটা তুমি নিজে করবে। ক্ষুদ্রতম কোনটা দেখো, সবারগুলো 7 দিয়ে শুরু হয়েছে, 7 দিয়ে, সবগুলো 7 দিয়ে শুরু হয়েছে, 7 কাটা, কারণ সবগুলোর মধ্যে 0 আছে, 0 কাটা, 0 কাটা, 0 কাটা, 0 কাটা, এগুলো মিলে গেছে, এগুলো আমার ধরার দরকার নেই। তারপরে কি আছে, তারপরে 7 আছে, তাহলে 7 মানে বড়, তাহলে এটাকে, এটা বড়, 0 পেয়ে গেছি, তার মানে এটা আসবে, এটা কাটা চলে, এটা চলে গেল। তারপরে এটাতে 0 আছে, কোনটাতে, এটাতে 7 আছে, এটা কাটা, এটা চলে গেল, এটাতে 0 আছে। তো যেগুলো 0 তে শুরু হবে সেগুলোই তো ছোট হবে। তাহলে প্রথমগুলো তো যে 7 আর 0 ছিল সেজন্য সবগুলো সমান ছিল। তারপরে থার্ড নাম্বারে কি আসলো, 7 আসলো, এখানে 0 আসলো, এখানে 7 আসলো, 7 গুলো তো নিবো না, 0 গুলোতে নেবো। তাহলে এই দুটোর মধ্যে হবে, এই দুটোর মধ্যে হলে 0 0 মিলে গেল, কেটে দাও। তারপরে 7 আছে, এখানেও 7 আছে, এটাও কেটে দাও। তারপরে 7 আছে, তারপরে 0 আছে, তাহলে কোনটা ছোট? 7 আর 0 মধ্যে 0 ছোট, তাহলে তোমার অপশন হয়ে গেল 4। 4 নম্বর অপশনটা তোমার সঠিক উত্তর। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 409 দ্বারা গঠিত, সেটা তোমাকে লিখতে বলেছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে, খুব ভালো করে প্রশ্নটা দেখো। তোমার দিয়ে দিয়েছে কিন্তু 409, তোমার দিয়েছে 3টা ডিজিট, তোমাকে করতে বলেছে 5টা ডিজিট।
মানে তোমাকে দিয়েছে 3টা অঙ্ক, তোমাকে তৈরি করতে হবে 5টা অঙ্কের সংখ্যা। দেখো এটাকে বলা হচ্ছে রিপিটিং মেথড বা পুনরাবৃত্ত করা। এবার তোমরা এখানে জেনে রাখবে, ফার্স্ট যেটা তোমাকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে আমি রিপিট কাকে করব, আমরা পুনরাবৃত্তি কাকে করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার একটা টপিক, যে রিপিটিং বা পুনরাবৃত্ত এই পুনরাবৃত্ত অঙ্কগুলোতে তুমি কাকে পুনরাবৃত্ত করবে, মানে কাকে রিপিট করে করে লিখবে, কারণ কম আছে তোমাকে বেশি করতে হবে। তো শুনে রাখো, যদি ক্ষুদ্রতম বলে মানে স্মলেস্ট বলে, যদি ক্ষুদ্রতম বা স্মলেস্ট বললে ক্ষুদ্রতম বা স্মলেস্ট কে কি করতে হবে, রিপিট বা পুনরাবৃত্ত করতে হবে। কাকে রিপিট করবে, যে ক্ষুদ্রতম তাকে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলে ক্ষুদ্রতম অঙ্ককে রিপিট করবে, আর বৃহত্তম সংখ্যা তৈরি করতে বললে বৃহত্তম অঙ্কটাকে তুমি রিপিট করবে। বোঝা গেল? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাকে তোমাকে বলেছি, যদি ক্ষুদ্রতম সংখ্যায় দেখো 0 অঙ্কটা আছে, তাহলে 0টাই ক্ষুদ্রতম এবং 0টার স্থান সবসময় দ্বিতীয় জায়গায়। তাহলে দেখো তোমাকে এগুলো অঙ্ক কি করে করবে, যখন তোমার ডিজিট কম থাকবে মানে অঙ্ক কম থাকবে 409, তোমাকে বেশি করতে বলবে। ক্ষুদ্রতম ক্ষেত্রে তোমাকে জয়টা অঙ্কের সংখ্যা করতে বলবে, ততগুলো তুমি দাগ দিয়ে নাও। দেখো তোমাকে 5টা অঙ্ক করতে বলেছে, 2 3 4 5, এই যে 5টা আমি দাগ দিয়ে দিলাম। তাহলে 5টা দাগে দ্বিতীয় স্থানে সবসময় কি হবে, 0 হবে। সব সময় 0 দ্বিতীয় স্থানে, এটা একদম মাথায় ঢুকিয়ে রেখে দাও। 0 কিন্তু সব সময় দ্বিতীয় স্থানে হবে। প্রথম স্থানে কি হবে, ছোট থেকে বলেছে পড়ো, 1 দেখতে পাচ্ছ না, 2 দেখতে পাচ্ছ না, 3 দেখতে পাচ্ছ না, 4 দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছি, লিখে দাও 4। এবার 4 এর পর 0, আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু আরো দুটো ঘর পূরণ করতে হবে, কারণ কম আছে। আমার তো 3টে ডিজিট, আমাকে তৈরি করতে হবে 5টা ডিজিট। তাহলে 5টা ডিজিটের 3টে যদি থাকে, তাহলে কটা বাকি হচ্ছে, আর মানে কটা তোমাকে পূরণ করতে হবে, বেশি, দুটো বেশি পূরণ করতে হবে। কারণ 5টা করতে হবে, তোমার কাছে আছে 3টা, বিয়োগ করলে হয় 2টো, মানে 2টো ঘর কম আছে, সেই 2টো ঘরকে পূরণ করতে হবে। কি দিয়ে পূরণ করবে, যদি স্মলেস্ট বা ক্ষুদ্রতম বলে তাহলে ক্ষুদ্রতম দিয়ে পূরণ করবে, যদি গ্রেটেস্ট বা বৃহত্তম বলে তাহলে বৃহত্তম দিয়ে তুমি পূরণ করবে। তাহলে ক্ষুদ্রতম দিয়ে পূরণ করলে, তাহলে এখানে দেখো সব থেকে ক্ষুদ্রতম কে, ক্ষুদ্রতম 0, তাহলে 0কে তোমাকে 2বার লিখতে হবে। এই যে 0কে 2বার লিখে দিলাম। 0 তুমি সংখ্যার পরে বা অঙ্কের পরে তুমি যতবার ইচ্ছা লিখতে পারো, কিন্তু আগে লিখতে পারবে না। তাহলে যেহেতু 0ই সব থেকে ছোট, 0 লিখলাম। তারপরে কে থাকলো বাকি, তারপর 9 থাকলো বাকি, 9 লিখে দিলাম। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এইভাবে যদি দাগ দিয়ে দিয়ে করো, তোমার কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। সঠিক উত্তর কোনটা হবে, দেখো 40009, 4009 অপশন 2তে আছে, অপশন 2 এ আছে 4009। তারপরে নেক্সট অঙ্ক দেখো কি আছে, নাম্বার 12। দেখো ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে, কিন্তু ক্লাসটা ভালো লাগছে না বোরিং লাগছে, কিছু শিখতে পাচ্ছো না পাচ্ছ না। তোমার যদি ক্লাসগুলো মানে তোমরা যদি ক্লাসগুলো এইভাবে রেগুলার করতে থাকো না, তোমার মধ্যে অঙ্কের কনসেপ্ট গুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেহেতু শুরুর দিকে যাচ্ছি, একটু বুঝে বুঝে করার চেষ্টা করছি, সময় নিয়ে করার চেষ্টা করছি। এর পরবর্তী যে সেট গুলো দেখবো, তখন কিন্তু এত সূত্র, এত ফর্মুলা, এত কনসেপ্ট আলোচনা করবো না, তখন সরাসরি খালি অ্যাপ্লাই করব। দেখো পরের কোশ্চেনে বলছে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার যোগফল কত। 1 থেকে 25, দেখো 1 থেকে 25 পর্যন্ত বলেছে, তার মানে 1 থেকে 25-এ কোনো গ্যাপ নেই, পরপর সংখ্যাগুলো কি করতে বলেছে, যোগফল করতে বলেছে। আচ্ছা বলো তো, 1 থেকে 5 পর্যন্ত নেই যদি, তাহলে কি করবো, 1 + 2 + 3 + 4 + 5 এই হয়ে যাব। তাহলে 1 + 2 3, 3 + 3 6, 6 + 4 6 + 4 কত হয় বলো, 15, 15 + 20 হচ্ছে, তাই না? তাহলে কত হচ্ছে, 5 10 15, তাহলে এখানে 15 হয়ে যাচ্ছে, তাই তো? এইভাবে করবো। তাহলে আমরা 1 থেকে 5 যদি এইভাবে করি, তাহলে 1 থেকে 25 বলেছে, তাহলে 1 থেকে 25 বলে 1 + 2 + 3 + 4 + 5 + 6 এইভাবে চলতে থাকবে।
একদম কত পর্যন্ত লিখবো? 25 পর্যন্ত লিখবো, তারপর যোগ করে দেবো, তোমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এটা কি, একটা লং মেথড, মানে তুমি বুঝতে পারছো এইভাবে করলেই হবে, কিন্তু এইভাবে যদি তুমি পরীক্ষার হলে করো তাহলে তোমার আর 4টা অঙ্ক করার যে সময় সেটাই তো শেষ হয়ে যাবে। দেখবে তুমি এটা করতেই তোমার অঙ্কের টাইম নেই আর করার, বাকি অঙ্কগুলো তুমি করবে কখন? সেই জন্য তোমাকে কিছু সঠিক মেথড জানতে হবে। কি মেথড? তুমি যদি দেখছো পর পর সংখ্যা দেওয়া আছে, ভালো করে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। কি দেওয়া আছে? পর পর। তোমার মনে করো এরকম নেই 1+2+3+5+7+9+10+11+15 এরকম, এই পর্যন্ত। এখানে কি হচ্ছে দেখো, 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 5, 5 এর পর 7, 7 এর পর 9, 9 এর পর 10, 10 এর পর 11। দেখো কি হচ্ছে, সংখ্যার গ্যাপ হয়ে যাচ্ছে, গ্যাপ মানে কিছু কিছু সংখ্যা থাকছে, কিছু কিছু থাকছে না। এরকম হলে কিন্তু হবে না। কি হতে হবে? তোমার হতে হবে 1 থেকে যত পর্যন্ত বলবে প্রত্যেকটা যেন সেখানে থাকে। 1, 2, 3, 4, 5 পর 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 পর, মানে যতটুকুই বলুক সেটা যেন পর পর হয়। যদি পর পর হয় তাহলে তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেই ফর্মুলা বা সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। কি সেই ফর্মুলাটা? n ইন্টু n প্লাস n+1/2, যেখানে nটা কি গো? nটা হচ্ছে শেষ সংখ্যা, শেষ সংখ্যা। তাহলে শেষ সংখ্যা বা লাস্ট নাম্বার, শেষ সংখ্যা বা লাস্ট নাম্বার। তাহলে আমি যদি এখন এই ফর্মুলার মানটা বসিয়ে দিই, দেখো তো কি হয়। আমি যদি প্রথমে 1 থেকে 5 পর্যন্ত নিয়েছি, তার মানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এটা ছোট, সেই জন্য আমরা মুখে মুখে যোগটা করতে বলেছি। 2 আগে 3, 3 এ 6, 4, 10, 5, 15 হয়, করে দিতে বলেছি। কিন্তু ফর্মুলায় যদি করতাম তাহলে কি করতাম? লাস্ট বা শেষ সংখ্যাটা কত? 5। তাহলে ফর্মুলাটা কি? n ইন্টু n+1/2। তাহলে n বলতে শেষ সংখ্যা মানে 5, তাহলে n এর জায়গায় আমরা 5 বসিয়ে দেবো। তাহলে n জায়গায় 5 বসালাম, কিছু নেই মানে এটা গুণ চিহ্ন, তারপর কি বসাবো? 5+1/2। তাহলে কত হচ্ছে? 5 গুণ 6 যোগ 2, 2 দিয়ে কাটাকাটি করলো 3, তাহলে 3×5 = 15 হয়ে গেল না? আমার অতবার যোগ করার দরকার নেই, যেহেতু ছোট তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু তোমাকে ছোট দেবে না তো, তোমাকে দেখো 1 থেকে 25 পর্যন্ত এটা দিয়েছে, এটা তোমার 1 থেকে 100 দিতে পারতো, 1 থেকে 50 দিতে পারতো, 1 থেকে 60 দিতে পারতো। তাহলে তোমাকে মনে রাখতে হবে সেটা, যে আমাকে তো শুধু এই ছোট ছোট 2-4টা সংখ্যা দেবে না, তোমাকে দেবে বড় বড় সংখ্যা। তো বড় বড় সংখ্যা হলে কি হবে? তোমার কি হতো তাহলে? প্রশ্নের কনসেপ্টটা কি? যে পর পর সংখ্যা হতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে যে কোনো পর পর স্বাভাবিক হচ্ছে এগুলো সংখ্যার যোগফল। তাহলে ফর্মুলাটা কি? n ইন্টু n+1/2। তাহলে এখানে কোথায় আছে? 1 আছে, 2 আছে, +3 আছে, পরপর বলেছে। প্লাস আছে কত? 25, মানে 1 থেকে 25। তাহলে 1 থেকে 25 হলে লাস্ট সংখ্যা বা শেষ সংখ্যাটা কত হলো? 25। তাহলে তুমি এখানে বসিয়ে দাও 25। তাহলে 25 গুণ 25 প্লাস 1/2, তাহলে কত হলো এখানে দেখো? 25 গুণ 25 প্লাস 1 26/2, তাহলে 2 দিয়ে কাটলো 13। তাহলে এবার 25 × 13, 25 × 13। এবার এই গুণটা তোমরা কি করে করবে? এই গুণটা তোমরা কি করে করবে? এই গুণটা তোমরা যেভাবে করো সেভাবে করবে না, সেভাবে করবে না। দেখো আমি তোমাকে গুণেরও একটা শর্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি এখানে। কি ট্রিক্স? দেখো গুণটাকে তোমরা যেভাবে করো সেভাবে করার দরকার নেই। কিভাবে করবে? তোমরা করবে মেথডটা হচ্ছে ক্রস মেথড। কি করে করবে? ক্রস মেথড। ক্রস মেথডটা কি? ফার্স্ট 3টে স্টেপ। 1 নম্বর স্টেপ উপর নিচ, উপর নিচ গুণ, উপর নিচ গুণ। 2 নম্বর হচ্ছে কোনাকুনি, কোনা
কোনাকুনি গুণ করে যোগ। 3 নম্বর স্টেপ হচ্ছে উপর নিচ গুণ। উপর নিচ গুণ মানে এরকম, কোনাকুনি মানে এইরকম এইরকম এরকম 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 সঙ্গে প্লাস। তাহলে দেখো আমরা কিভাবে করছি এটা। তাহলে উপর নিচ বলতে প্রথম যে দুটো সংখ্যা আছে সেই দুটোর উপর নিচ, এই দুটো 3 আর 5, এই দুটো উপর নিচ। তাহলে 3 আর 5 গুণ করলে কত হয়? 3 5 15 হয়। তাহলে 15 5 আমার হাতে 1, আমার স্টেপ নাম্বার 1 হয়ে গেল। স্টেপ নাম্বার 2 কি বলেছে দেখো, স্টেপ নাম্বার 2 আমাকে বলেছে কোনাকুনি গুণ করে যোগ। কোনাকুনি বলতে এই কোনাটার সঙ্গে এই কোনা আর এই কোনাটার সঙ্গে এই কোনা। তাহলে 2 এর সঙ্গে 3 মানে এইরকম 2 5 1 3। কোনাকুনি বলতে এই কোনা আর এই কোনা। তাহলে এই কোনাকুনি গুণ করলে 3 2 6 হয়। মনে রাখতে হবে তোমাকে, আমি প্রথমবার ওই জন্য লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। 3 2 6 হয়। আর এই কোনা গুণ করলে কত হয়? 5 1 5 হয়। তাহলে কি করলাম? কোনাকুনি গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করলাম 3 2 6 5 1 5। এবার কি করব? এই দুটোকে যোগ করে দেবো। 5 আর 6 কত হয়? 11। তাহলে 11 হলো। কোনাকুনি গুণ করে যোগ করলাম তো 11 হলো। হাতে ছিল 1, এই যে হাতে 1 ছিল, তাহলে 11 একে 12 হলো। তাহলে এবার 12 কত বসবে? 2, আবার হাতে 1 হয়ে গেল। তাহলে 12 2 হাতে 1। তাহলে আমার 2 নম্বর কি হলো? 2 নম্বর মেথডটা হয়ে গেল। এবার 3 নম্বর বলেছে আবার উপর নিচ। উপর নিচ বলতে এটার সঙ্গে এটা মানে এইরকম উপর, এরকম নিচ। উপর নিচে কি আছে? 2 আর 1। এই যে উপর নিচে এটা 2 আর 1, এই 2 আর 1 কে গুণ করলে 2 1 2, হাতে ছিল 1 3। দেখো আমার 1 সিঙ্গেল স্টেপে গুণটা হয়ে গেল। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 325। তাহলে আমার সঠিক উত্তর হলো কত? 325। তাই এইভাবে গুণটা করলে তোমার একটা সিঙ্গেল স্টেপ হয়ে গেল। তোমার বড় বড় গুণও কিন্তু এইভাবে একটা সিঙ্গেল স্টেপ হয়ে যাবে। তোমরা কি করতে? প্রথমে 3 দিয়ে করতে একটা স্টেপ, 1 দিয়ে করতে একটা স্টেপ, তারপর সেই দুটোকে যোগ করতে, তারপরে তোমার অ্যান্সার বেরোতো। অত দূর যাওয়ার দরকার নেই। তোমরা কিন্তু এই মেথডে, ক্রস মেথডে কিন্তু তোমরা যে কোনো 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিটে মাল্টিপল করা যায়। আজকে আমরা 2 ডিজিটে শিখলাম। এইটাই কিন্তু তোমরা যে কোনো গুণের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। আশা করছি বুঝে গেছো। তাহলে চলো পরের কোশ্চেন 13 নম্বর। 13 নম্বর কোশ্চেন বলে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক জোড় সংখ্যা? তাহলে কোনটা মৌলিক হবে এবং জোড় সংখ্যা? এটা সবাই জানে, 2 হচ্ছে মৌলিক জোড় সংখ্যা। এটা করার কিছু নেই, এটা তো সবার মুখস্থ। সবচেয়ে ছোট এবং জোড় হচ্ছে 2। সবচেয়ে ছোট, ছোট এবং জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে শুধু জোড় বলেছে, জোড় মানে 2 একটাই আছে। যত মৌলিক সংখ্যা হচ্ছে তার মধ্যে একটাই জোড় সংখ্যা, সেটা হলো 2, আর কিন্তু নেই জোড় সংখ্যা। পরের কোশ্চেনটা কি বলেছে? এর মধ্যে এই যে সংখ্যাটা 214.56, এর মধ্যে 5 এর স্থানিক মান কত? মানে স্থানিক মূল্য, স্থানিক মান মানে স্থানীয় মান কত? দেখো, দশমিকের পর যেগুলো থাকে সেগুলোকে বলে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এইভাবে পড়তে হয়। দশাংশ খালি অংশ হয়ে যাবে, যেহেতু দশমিকের পর ভগ্নাংশ হয়। দশাংশ, শতাংশ, এইভাবে পড়তে হয়। দশমিকের পর শতাংশ, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এইভাবে পড়তে হয়। তো এটার উত্তর কত হবে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা পারো কিনা দেখবো। যদি না পারো, এই মেথড যে স্যার আমরা এটা বুঝতে পারছি না কি করে করতে হবে, কমেন্ট করবে, এর উপর একটা স্পেশাল ক্লাস কিন্তু করানো হবে। দেখো 15 নম্বর কি বলছে? 16,813 সংখ্যায় কি লিখতে হবে? এটা আমরা লিখে দিয়েছি, এর আগের প্রশ্ন আলোচনা করেছি। তাহলে এটা তোমার হোমওয়ার্ক। এটা আগের প্রশ্নে আলোচনা করা আছে। যেহেতু এগুলো সালে এসেছে সেই জন্য কিন্তু নেওয়া হয়েছে অঙ্কটা 2 বার। 2010 সালে এসেছিল। এটা তোমার হোমওয়ার্ক থাকলো। কোশ্চেন নাম্বার 16, 80,905 সংখ্যায় লেখো। হোমওয়ার্ক 15 16 হোমওয়ার্ক। দেখে নাও ভালো করে প্রশ্নটা। 80,905 কে মানে রাইট দা 80,905 ইন নিউমেরালস, মানে সংখ্যায় লিখতে হবে। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। আলাদা কি আছে? একই ধরনের প্রশ্নগুলো আর কতবার করবে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা?
তাহলে এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা তোমাকে বের করতে হবে। মৌলিক সংখ্যা বের করতে গেলে তাহলে মৌলিক সংখ্যা কি করে বের করতে হয় সেটা তোমাকে জানতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে সেটা জানতে হবে। দেখো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার তোমরা যেভাবে মনে রাখবে, তোমরা মনে রাখবে যে সংখ্যাগুলোকে দুটো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, দুটো সংখ্যা মানে দুটো আলাদা আলাদা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, সেই সংখ্যাগুলোই মৌলিক হবে। এবার মৌলিকটাকে তুমি যদি ফ্যাক্টর হিসাবে দেখো, গুণনীয়ক গুণিতক, যেহেতু গুণনীয়ক গুণিতক গুলো করনি এখনো, সেই জন্য আমরা কিভাবে পড়বো দেখো, যে সংখ্যাগুলোকে দুটো আলাদা আলাদা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কটা আলাদা আলাদা সংখ্যা দ্বারা ভাগ করা যায়? দুটো আলাদা আলাদা সংখ্যা দ্বারা, দুটো আলাদা আলাদা। মনে করো এখানে আমি নিলাম 4, আমি একটা নিলাম 5। তাহলে দেখো 4 কে আমি কি কি দিয়ে ভাগ করতে পারি? 4 কে 1 দিয়ে ভাগ করতে পারি, 4 কে 2 দিয়ে ভাগ করতে পারি, 4 কে 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে দেখো 4 কে দুটো সংখ্যার বেশি সংখ্যাতে ভাগ করা যাচ্ছে, তাহলে 4 মৌলিক হবে না। তোমাকে দেখতে হবে দুটোর বেশি সংখ্যাতে ভাগ করা যাচ্ছে কিনা। তাহলে 5 কে দেখো, 5 কে 1 দ্বারা ভাগ করতে পারি, 5 কে 5 দ্বারা ভাগ করতে পারি, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, সেই জন্য 5 হলো মৌলিক সংখ্যা। এবার আমার যদি বড় বড় সংখ্যা হয় তাহলে আমি কি করে বুঝবো? তাহলে বড় বড় সংখ্যার ক্ষেত্রে প্রথমেই তুমি দেখবে 1 এবং যে সংখ্যাটা আছে সেটা, যে সংখ্যাটা আছে সেটা, যে সংখ্যাটা আছে সেটা, এই দুটোতে ভাগ করে দেখবে সেই দুটোতে ভাগ হচ্ছে কিনা। এর বাইরে আরো তোমার ভাগ আছে কিনা, এমন সংখ্যা আছে কিনা যেটাতে ভাগ করা যাচ্ছে, যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলো মৌলিক হবে না। যদি দেখো 1 এবং সেই সংখ্যাটা দিয়েই ভাগ করা যাচ্ছে তাহলে সেটা মৌলিক হবে। তাহলে এখানে দেখো 81, তাহলে 81 তো 3 দিয়ে ভাগ যায়, কারণ 8 + 1 9 হচ্ছে, 3 দিয়ে ভাগ করা যাবে। তারপর দেখো 83, তারপর দেখো 83 8 3 11, 83 কি ভাগ করা যায়? তুমি বলবে আমাকে 83 ভাগ করা যাচ্ছে কিনা। তারপর দেখো 85, 85 কি ভাগ করা যায়? তুমি বলো ভাগ করা যায় কিনা, বলো। 85, কারণ লাস্টে 5 আছে, ভাগ করা যাবে। 87, 87 কি ভাগ করা যায়? তুমি বলো কি করে। এই প্রত্যেকটা অঙ্ক করার জন্য কিন্তু তোমাকে ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতার নিয়মটা ভালো করে জানতে হবে। বিভাজ্যতার নিয়ম জানলে তুমি পারবে। দেখো এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না, সরি হ্যাঁ বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করবে? 2 দিয়ে দেখবো না, 3 দিয়ে দেখবো। 3 দিয়ে কি করে ভাগ করতে হয়? অঙ্কগুলোকে যোগ করে দিতে হয়। তাহলে 8 + 1 9, 9 তো ভাগ যায়, তাহলে সংখ্যাটা ভাগ যাবে। 83, 8 3 11, 11টা 3 দিয়ে ভাগ যায় না, 2 দিয়েও ভাগ যায় না, 4 দিয়েও ভাগ যায় না, 5 দিয়েও ভাগ যায় না, 6 দিয়েও ভাগ যায় না, 7 দিয়েও ভাগ যায় না, 8 দিয়েও ভাগ যায় না। তাহলে 9 পর্যন্ত কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না। তাহলে 9 পর্যন্ত দেখলাম কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না, 9 পর্যন্ত চেক করি। 5 আছে লাস্টে, 5 দিয়ে ভাগ যাবে, এটা তো ভাগ যাচ্ছে। 87, 8 আর 7 15 হয়, 15 হলে কি 3 দিয়ে ভাগ যায়, 3 5 15, তাহলে এটাও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে দেখো 81 কে ভাগ করা যাচ্ছে, 85 কে ভাগ করা যাচ্ছে, 87 কে ভাগ করা যাচ্ছে, শুধুমাত্র 83টাকেই ভাগ করা যাচ্ছে না। তাহলে সঠিক উত্তর হলো 83, মানে প্রাইম নাম্বার এখানে হলো 83, 83। আশা করছি বুঝে গেছো। তারপর নেক্সট অঙ্ক চলো, 18 নম্বর। 18 নম্বর বলেছে এই সংখ্যায় 7 এর স্থানীয় মানের পার্থক্য, মানে এই যে সংখ্যাটা দিয়েছে 27307, এখানে 7 এর স্থানীয় মানের পার্থক্য বের করতে বলেছে। ডিফারেন্স প্লেস ভ্যালু ইন 2 sevens ইন দ্য নাম্বার। এই দুটো নাম্বারের মধ্যে মানে সরি এই নাম্বারটার মধ্যে যে দুটো 7 আছে তাদের প্লেস ভ্যালু বা স্থানীয় মানে পার্থক্য কত, দেখো স্থানীয় মান বের করো। তাহলে 7 এর স্থানীয় মান কি লিখবো? তখন 7 লিখবো। তাহলে 7 লেখার পর কতগুলো অঙ্ক আছে বা কতগুলো ঘর আছে? 3টে ঘর আছে, 3টে ঘর লিখে দেবো, হয়ে গেল। আবার এই 7 এর স্থানীয় মান লিখবো, এই 7 এর স্থানীয় মান কত? 7 আছে, তারপর আর ঘর নেই, তাহলে আমরা লিখবো না। তাহলে কি হলো? 7000 আর 7 হলো, তাহলে 7000 এর নিচে 7 লিখে দেবো, বিয়োগ করে দেবো, কত হলো? 6909.33। এটা অ্যান্সার। দেখো কোথায় আছে? অপশন নাম্বার 1। তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার 1। তারপর চলো 19 নাম্বার। 9 6 3 এবং 0 রাশিগুলি ব্যবহার করে 5 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যাটি বের করো। হোমওয়ার্ক, এটা আর কত করবে? বাড়িতে করবে, অ্যান্সার জানাবে, ঠিক আছে? শেষ অ্যান্ড লাস্ট অঙ্ক 20 নাম্বার। বলেছে
3057 এবং 4 অঙ্কগুলি ব্যবহার করে 5 অঙ্কের সর্ববৃহৎ জোড় সংখ্যাটি লিখো। দেখো জোড় সংখ্যা লিখতে বলেছে, তাহলে জোড় সংখ্যা যখন কোনো কন্ডিশন দেবে না, এই বৃহত্তম এবং ক্ষুদ্রতমের মধ্যে যখন কন্ডিশন দেবে তখন তুমি দাগ দিয়ে করবে, তোমার আর কোনো ভুল হবে না। কিরকম ভাবে দাগ দেবে? কত অঙ্কের বলেছে? 5 অঙ্কের, 5টা দাগ দাও, 2 3 4 5 দাগ দিলাম। এবার কি বলেছে? কন্ডিশন জোড় সংখ্যা হতে হবে। তুমি যে কোনো সংখ্যা লিখলে হবে না, জোড় হতে হবে। জোড় হতে হলে লাস্টের সংখ্যাটা কি হতে হবে? জোড় সংখ্যা হতে হবে, লাস্টেরটা। তাহলে এখানে জোড় কে কে আছে দেখো, এখানে জোড় আছে, আমার অঙ্কগুলো আছে 3 0 5 7 এবং 4 আছে। তাহলে লাস্টের সংখ্যাগুলো কি হবে? এখানে 4 বলেছে, কিন্তু প্রশ্নটা তো মনে হচ্ছে একটু ভুল আছে। উত্তরগুলোতে কোথাও দেখো, প্রত্যেকটা জায়গায় উত্তরে 8 আছে, কিন্তু আবার অঙ্কে কিন্তু কোনো জায়গায় 8 নেই। তার মানে এটা তোমার 4 হবে। দেখো 4 দিয়ে শেষ, না সরি, এখানে 5 হবে, এখানে তোমার 5 হবে, প্রত্যেকটা 5। অঙ্কগুলোতে সবচেয়ে বড় কি আছে দেখো, অঙ্কগুলোতে সবচেয়ে বড় 7 আছে। তাহলে 7 থাকলে কি হবে? এখানে কিন্তু 7 নাই কোথাও, তার মানে এগুলো কিন্তু সবগুলো ভুল আছে, অপশনটাতে ভুল আছে, প্রত্যেকটা অপশন ভুল দেওয়া আছে। তাহলে আমাকে সঠিক উত্তর যেটা করবো সেটাই হবে। তাহলে আমাকে বলেছে জোড় হতে হবে, জোড় হতে গেলে আমার জোড় আছে 0 আর 4। তাহলে 0 আর 4 এর মধ্যে কোনটা লিখবো? এখানে 4 লিখবো না 0 লিখবো? তোমাকে বৃহত্তম বলেছে, বৃহত্তম বলে লাস্টে সব থেকে ছোট থাকবে, কারণ বড় থেকে লিখতে লিখতে ছোটতে গিয়ে ঠেকি আমরা। তাহলে আগে যদি আমি ছোট লিখি পরে বড় লিখি, তাহলে তো সংখ্যাটা বড় হবে না। বড় সংখ্যা লিখতে হলে বড় থেকে শুরু করবো, পর 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 লিখে যাবো। তাহলে এখানে আমার শেষ হবে আসে 0টা, কারণ 4টা বড়, তাহলে আমরা এটা লিখবো না, এটা লিখে দিলাম। তাহলে আমার এটা শেষ, এটা নেই মনে করো। তাহলে বাকি সংখ্যাগুলোতে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা তৈরি করো। তাহলে সব থেকে বড় 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3 হয়ে গেল। এটাই আমার বৃহত্তম সংখ্যা, যেটা হচ্ছে জোড়, লাস্টে 0 আছে, এটা হচ্ছে জোড়। আশা করছি তোমাদের প্রত্যেকের ক্লাসটা খুব ভালো লেগেছে, ক্লাস থেকে কিছু শিখতে পেরেছো। যদি তুমি সত্যিই কিছু শিখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো, সেটাও জানাবে। সঙ্গে ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনাটা খুব ভালো করে মন দিয়ে করতে থাকবে।